আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা আরেকটা মাস্টার ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হচ্ছে ভার্সিটি খ এর বাংলা দ্বিতীয় পত্রের যে একটা গুরুত্বপূর্ণ টপিক, বানান ও বানান শুদ্ধি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে আগে বানান ও বানান শুদ্ধির যে লেকচার ওয়ানটা আছে সে লেকচার ওয়ানটা দেখেছো। তারপরেই আশা করছি যে লেকচার টু তে তোমরা হচ্ছে লেকচার টু এর যে ভিডিওটা সেই ভিডিওটা প্লে করেছো। সো লেকচার ওয়ান যদি দেখে থাকো তাহলে তোমাদের জানার কথা যে আমরা লেকচার ওয়ানে কি করেছি। আমরা লেকচার ওয়ানে অ্যাজ ইউজুয়াল আমাদের বানান ও বানান শুদ্ধি থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করেছি। এবং এই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে আমাদের কি কি জিনিস জানা প্রয়োজন, কোন কোন শব্দগুলো বারবার আসছে বিভিন্ন পরীক্ষাগুলোতে, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি। কিন্তু যেহেতু জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, টপিকটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বেশ বড় একটা টপিক, আমরা এটাকে দুটো লেকচারে হচ্ছে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। প্রথম লেকচারটা দেখার পরে তোমরা যদি দ্বিতীয় লেকচারটা দেখো তাহলে আশা করি বানানো বানান শুদ্ধি নিয়ে তোমাদের যে ভয়গুলো আছে, যে কনফিউশন গুলো আছে, সেগুলো অনেকাংশেই হচ্ছে সলভ হয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য তো হচ্ছে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো, তারপর হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো, এগুলো তো আছে। সো আমরা এর এর আগে একটু এই বানানো বানান শুদ্ধির আমাদের যে লেকচার টু অর্থাৎ বানানো বানান শুদ্ধির যেই দুটো লেকচারের দ্বিতীয় লেকচারটা, সেই লেকচারটা শুরু করতে যাচ্ছি। এবং তার আগে আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, লেকচার ওয়ানেও আমরা মনে করিয়ে দিয়েছি, লেকচার টু তেও মনে করিয়ে দিতে চাচ্ছি যে টপিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এটাকে 3 স্টার টপিক এই হিসেবে কাউন্ট করছি। কারণ বিগত বছরগুলোতে, বিগত 10 বছরের আমরা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানবিক ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখি যে এই টপিকটা থেকে, যে বানান এবং বানান শুদ্ধিকরণ, এই টপিকটা থেকে বেশ অনেকগুলো প্রশ্ন আসতে দেখা গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর গুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টপিকটা থেকে একাধিক প্রশ্ন এসেছে। এবং প্রত্যেক বছরই মোটামুটি দেখা যায় যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে বানান ও বানান শুদ্ধি থেকে একটা না একটা প্রশ্ন দেয়। তো টপিকটা যেহেতু বেশ বড় এবং এটা যেহেতু একটা তোমার নিজের ভোকাবুলারি এনরিচ করার মতো বিষয়, কন্টিনিউয়াসলি কিন্তু আমরা নতুন নতুন বানান শুনি, নতুন নতুন বানান দেখি, নতুন নতুন বানান শিখি। আমি নিজেই যে সব আমাদের বাংলা শব্দে যতগুলো বানান আছে সবগুলো শুদ্ধ বানান পারবো বা আপডেটেড গুলো আমি জানবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আমাদেরকে কি করতে হবে? কন্টিনিউয়াসলি আপডেটেড থাকতে হবে। সাধারণ জ্ঞান যেরকম আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে আমরা হচ্ছে আপডেটেড থাকি, যে এই শব্দটার বানান এটা ছিল, অনেক আগে ছিল, 10 বছর, 15-20 বছর আগে ছিল, কিন্তু এখনো এটা আছে কিনা, এখনো এটা প্রাসঙ্গিক কিনা, নাকি শব্দটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শব্দটাকে পরিবর্তন করা হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মোটামুটি একটু জেনে রাখার চেষ্টা করতে হবে। তো আমরা অ্যানালাইসিস যেহেতু দেখতে পাচ্ছি, মানবিক ইউনিট বা মানবিক বিভাগ বাদেও কিন্তু বিভিন্ন ইউনিটে, বিজ্ঞান কিংবা অন্যান্য ইউনিটেও কিন্তু এই বানানো বানান শুদ্ধিটা থেকে প্রশ্ন এসে থাকে। সো বাংলা দ্বিতীয় পত্র একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক হিসেবে কিন্তু এটা কাউন্ট হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ক্ষেত্রে। সো আমরা আজকের আমাদের যে প্রথম এমসিকিউটা আছে সেটা সলভ করে ফেলি। আমরা যেহেতু লেকচার ওয়ানে একদম লেটেস্ট সালগুলো থেকে 23-24, 22-23 এই সালগুলো থেকে যেহেতু আমরা এমসিকিউ সলভ করেছি, আজকে আমরা শুরু করছি হচ্ছে 18-19 সালের যে আসা যে প্রশ্নগুলো সেগুলো থেকে শুরু করছি। এবং এটা সলভ করতে গিয়ে তোমরা দেখবে যে এখানে অনেক এরকম নিয়ম তোমরা পাবে, অনেক এরকম শব্দ তোমরা পাবে যেগুলোর বানান কিন্তু তোমরা অলরেডি গত ক্লাস করতে গিয়ে জেনেছো বা তোমরা নিজেরাই পারছো। সো এটাই হচ্ছে মজা, যে তুমি যখন একটা নিয়ম পড়বে, তুমি যখন একটা শব্দ পড়বে, সেই শব্দের যে সে প্রশ্নের যে অপশনগুলো থাকছে, এই অপশনগুলো হয়তোবা তোমার আগে থেকে পরিচিত হতেই পারে। ঠিক আছে? তো তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে যে নিচের কোন বানানটি শুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ, এখানে 4টা শব্দ দেওয়া আছে: সৌজন্যতা, প্রতিযোগিতা, মিতালি, সহযোগিতা। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে যখন কোন একটা শব্দের শেষে দীর্ঘ ঈকার থাকে, যেমন ধরো আমি যদি বলি প্রতিযোগী, প্রতিযোগী, হ্যাঁ, যে কোনো একটা কম্পিটিশনে, যে কোনো একটা প্রতিযোগিতার যে প্রতিযোগিতাটা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলছি প্রতিযোগী। তো এই যে একটা শব্দ, এই শব্দটার শেষে যখন একটা দীর্ঘ ঈকার আমরা দেখতে পাচ্ছি, প্রতিযোগী শব্দটা দেখো একটা দীর্ঘ ঈকার আছে। তারপর তুমি সহযোগিতা, এটা থেকে একটা শব্দ নাও, আমরা জানি যে সহযোগী, যে কোনো কিছুতে সহযোগিতা করছে বা হেল্প করছে, এটারও শেষে কি আছে? দীর্ঘ ঈকার আছে। তো আমরা জানি যে যখন এরকম কোন একটা শব্দের শেষে দীর্ঘ ঈকার থাকে এবং আমরা যখন ওই শব্দটার পরে অন্য কোনো একটা কিছু যুক্ত করব, দেখো আমাদের বাংলায় যে শব্দগুলো আছে আমরা প্রত্যেকটা শব্দ কিন্তু আহ
এও একটা জায়গায় সীমাবদ্ধ না, আমরা নতুন নতুন শব্দ কন্টিনিউয়াসলি তৈরি করছি। আমরা একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত করে সমাসের মাধ্যমে শব্দ তৈরি করছি, একটা শব্দের আগে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ তৈরি করছি, একটা শব্দের পরে প্রত্যয় যুক্ত করে নতুন শব্দ তৈরি করছি। তার মানে শব্দ তৈরির প্রক্রিয়াটা কিন্তু চলমান। তো তুমি একটা শব্দ জানো প্রতিযোগী, তুমি একটা শব্দ জানো সহযোগী, এবং আমরা দেখছি যে এই দুটো শব্দই শেষ হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে। এরকম যে শব্দগুলো সাধারণত দীর্ঘ ইকার দিয়ে শেষ হয়, এদের পরে আমরা যদি কিছু জিনিস ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেই কিছু জিনিসগুলো কি কি, যেমন ধরো আমরা যদি সেগুলোর পরে, এই যে দীর্ঘ ইকার দিয়ে শেষ হওয়া শব্দগুলোর পরে আমরা যদি তা ব্যবহার করি, কিংবা তয় ব যেটাকে আমরা বলছি তয় ব, এটা যদি আমরা ব্যবহার করি, কিংবা শুধু ত যদি আমরা ব্যবহার করি, শুধু ত, তয় আকার, তয় ব, কিংবা নয় দীর্ঘ ইকার, এই শব্দগুলো বা এই বর্ণগুলো যদি আমরা এরকম দীর্ঘ ইকার দিয়ে শেষ হওয়া কোনো শব্দের পরে ব্যবহার করি, তাহলে এই দীর্ঘ ইকার গুলো হ্রস্ব ইকার হয়ে যায়। তাহলে আমরা কি বলেছি, আবার একটু রিপিট করি, যে আমরা যদি কোনো একটা শব্দ পাই যে শব্দটা শেষ হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে, ওই শব্দটার পরেই যদি ত, তা, তয় ব, নয় দীর্ঘই এগুলো আমাদেরকে ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই শব্দে যে দীর্ঘ ইকারটা ছিল সেটাকে আমরা এই এই ত, তা, নি ব্যবহার করার কারণে হ্রস্ব ইকারে পরিণত করব। তার মানে যখন তুমি বলছো প্রতিযোগী তখন তুমি দিচ্ছ দীর্ঘ ইকার, কিন্তু তুমি যখন বলবে প্রতিযোগিতা, অর্থাৎ প্রতিযোগী শব্দটা শেষে তুমি যখন তা বসাচ্ছ, তখন কিন্তু তোমার এটা দীর্ঘ ইকার থাকছে না, এটা হয়ে যাচ্ছে হ্রস্ব ইকার। তার মানে এই বানানটাকে আমরা বলতে পারি ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা বাকি বানানগুলো একটু খেয়াল করে দেখো। একই রকম ভাবে সহযোগী একটা শব্দ ছিল, তাহলে সহযোগীর সাথে আমি যখন তা যুক্ত করেছি, তখন এটা আসলে হওয়া উচিত ছিল সহযোগিতা, হ্রস্ব ইকার হওয়ার কথা ছিল। যেহেতু এটাকে দীর্ঘ ইকার রেখে দিয়েছে, তার মানে এটা কিন্তু শুদ্ধ বানানের মধ্যে পড়লো না। ঠিক একই রকম আমরা যদি প্রথম শব্দটা দেখি সৌজন্যতা, সৌজন্যতা বলে আসলে কোনো শব্দ আমরা ব্যবহার করি না, আমরা এটা একটু পরে আরো ক্লিয়ারলি জানতে পারবো যে আমরা সৌজন্যতা, তারপর হচ্ছে দরিদ্র নাকি দারিদ্রতা, এগুলো নিয়ে আমাদের বেশ কনফিউশন লাগে, এটা আমরা একটু পরে জানবো, এটা একটা ভুল শব্দ। আর গয়ের অপশনটা যদি আমরা দেখি মিতালি, আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি আমরা হচ্ছে আলি প্রত্যয় যুক্ত করি, মিতালি এগুলো, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে হ্রস্ব ইকারে যে মিতা লি, আলি যুক্ত হয়েছে, তুমি দেখো আলি শব্দটা কিন্তু হ্রস্ব ইকার দিয়েই শেষ হচ্ছে, তাহলে তোমার মিতালি তো দীর্ঘ ইকার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটাও কিন্তু হ্রস্ব ইকার হওয়ার কথা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, আর বাকি তিনটা অপশন আমরা নিতে পারছি না। ওকে, আমরা এর পরেরটাতে একটু যদি চলে যাই, নিচের কোন বানানটি শুদ্ধ। আচ্ছা, নিচের কোন বানানটি শুদ্ধ, আমরা প্রায় শুনে থাকি শাশ্বত বাংলা, বাংলাদেশ, এরকম শব্দগুলো কিন্তু আমরা শুনে থাকি। সো এই যে শাশ্বত শব্দটা, এই শাশ্বত শব্দটার অর্থ আসলে কি দাঁড়ায়? এই শাশ্বত শব্দটার অর্থ দাঁড়ায় হচ্ছে নিত্য বা অবিনশ্বর। এখন এখানে কোনটা আসলে নিত্য বা অবিনশ্বর বোঝাচ্ছে, সেটা হচ্ছে খ। ওকে, আচ্ছা, তো আমরা এখানে ত যুক্ত দেখে আবার ভাবতে পারি যে আচ্ছা, একটু আগে যখন আমরা বলেছি যে কোন শব্দের শেষে ত, তা থাকলে হ্রস্ব ইকার হচ্ছে, এখানেও শেষে ত আছে, এমন কিছু কিনা। এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে দীর্ঘ ইকারের পরেই কিন্তু ত, তা, তা থাকতে হবে, অন্য কোনো বর্ণের পরে যদি ত থাকে তাহলে কিন্তু আবার এই নিয়মটা খাটবে না। সো আমরা একটু মনে রাখতে হবে। আর এখানে যেটা বলেছিলাম সৌজন্যতা, সৌজন্যতা শব্দটা আসলে হয় না, যেমন আমরা একটা বিশেষণ ব্যবহার করি সুজন, যে কেউ কারো ভালো উপকারী বন্ধু হলে আমরা তাকে বলতে পারি যে ও একজন সুজন মানুষ, একজন কুজন বা খারাপ জন, এরকম আমরা বলে থাকি। তো এই সুজনের বিশেষ্যটা হচ্ছে সৌজন্য। হ্যাঁ, সুজনের যে বিশেষ্যটা, অর্থাৎ কোন ব্যক্তির সৌজন্য দেখে আমরা মুগ্ধ হই, তার মানে বিশেষ্যটা আসলে সৌজন্য, সৌজন্যতা যেই শব্দটা, সেই শব্দটা কিন্তু ভুল। আমরা আরো অনেক কিছু কিন্তু এরকম ব্যবহার করি, যেমন ধরো আমরা ব্যবহার করি দীন, হ্যাঁ, দরিদ্র, তো ওইটার বিশেষ্য আমাদের হচ্ছে দীনতা বা দৈন্য। হ্যাঁ, দীনতা বা দৈন্য, এরকম করে আমরা হচ্ছে বিশেষ বিশেষণগুলো প্রয়োগ করে থাকি। তো যেটা বলছিলাম, শাশ্বত শব্দটা আসলে আমাদের বোঝায় হচ্ছে নিত্য বা অবিনশ্বর এরকম কিছুকে, এবং আমরা এই নিত্য অবিনশ্বরের যে বানানটা, সেখানে আমরা কি দেখি, প্রথমে শুধু তালব্য শ, তারপর হচ্ছে শয়ে ব। আচ্ছা, এরপর কোন নামটি শুদ্ধ, এটা আমাদের জন্য মোটামুটি বেশ সহজ একটা প্রশ্ন, যেহেতু আমরা জীবনানন্দ দাশকে সাহিত্য পাঠ পড়তে গিয়ে অনেকবার অনেক প্রয়োজনে আমরা হচ্ছে পড়েছি। সো আমরা এটা জানি যে যখন কোন একজন কবি, সাহিত্যিক বা কোনো বিখ্যাত ব্যক্তির নাম তুমি লিখছো, তখন কিন্তু তুমি তোমার মন মতো নাম লিখলে হবে না, ওই কবি, সাহিত্যিক বা ওই বিখ্যাত মানুষ তার নামটা যেভাবে লিখে গিয়েছেন সেভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। তোমরা দেখবা যে তোমাদের অনেক ফ্রেন্ডের নাম হচ্ছে একটু যদি ইউনিক হয়, একটু যদি আহ
নর্মালের থেকে একটু বাহিরে হয়, একটু ইউনিক যদি হয়, তাহলে কিন্তু তাদের নাম উচ্চারণ করতে গিয়ে আমরা ভুল করি। এবং তোমাদের যাদের নামই একটু ইউনিক আছে, তোমরা দেখবা যে তোমার নাম যখন কেউ উল্টাপাল্টা উচ্চারণ করে, হ্যাঁ, ধরো তোমার নাম সুমাইয়া, কেউ উচ্চারণ করলো সোমাইয়া, তো এটা শুনলে তোমার একটু মেজাজ খারাপ হবে না, একটু বিরক্ত লাগবে না যে আরে আমার নাম তো এটা না, আমার নাম তো ওইটা। তো তুমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ, আমাদের নাম একটু বিকৃত উচ্চারণ করলেই আমাদের মেজাজ খারাপ হয়। তাহলে ওনারা এত ফেমাস মানুষজন, ওনাদের নাম তো ভুল করা বা ভুল উচ্চারণ করার কোনো সুযোগ নাই, ওনারা যেভাবে লিখে গিয়েছেন আমরাও সেভাবেই লিখবো। জসিমউদ্দিন, উনি উনার নামের বানানে দয়ের পরে হসন্ত দিয়েছেন, তোমাকেও একইভাবেই লিখতে হবে। তুমি দয় দ যুক্ত বর্ণ করে দিলে হবে না, যুক্ত ব্যঞ্জন করে দিলে হবে না। ঠিক একই রকম দাসের বানান আমরা যেভাবেই লিখি না কেন, দন্তস্ব বা অন্য কোনো মূর্ধন্য শত হয় না, যাই হোক দন্ত সদিও যদি আমরা লিখে থাকি সাধারণত দাসের বানান, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে জীবনানন্দ তার নামের বানানটা কিভাবে লিখেছেন, তালব্য স দিয়ে। সো আমরা তালব্য সটাই নিচ্ছি, এবং জীবনানন্দ বানানটা আমরা একটু চিনি, কিন্তু ছোটবেলা থেকে যেহেতু ওনার কবিতা পড়ে আমরা হচ্ছে বাংলা পরীক্ষাগুলো দিয়েছি বা বাংলা সাবজেক্টের সাথে ওনার নামটা ওতপ্রোতভাবে জড়িত, সো এটা খুব একটা কঠিন কিছু ছিল না। তবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 17-18 সালে আসা একটা প্রশ্ন। ওকে, আমরা এর পরের প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হচ্ছে নিচের কোন শব্দগুচ্ছটা আসলে ঠিক। হ্যাঁ, তো আমরা যদি একটু শব্দগুচ্ছের দিকে তাকাই, আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, আজকে আবারও একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যখন তোমাকে কোনো শব্দগুচ্ছ দিবে, তখন একটা অপশনের মধ্যে তো দেখা যাবে 3-4টা করে করে শব্দ আছে। তো এতগুলো শব্দ না তুমি যখন পরীক্ষার হলে দেখবা, তোমার অনেক কনফিউশন লাগবে, কারণ তুমি অলরেডি অনেক প্রেশারের মধ্যে থাকো। তো যেটা করতে পারো, যেহেতু বলছে ঠিক শব্দগুচ্ছ, তার মানে ওই অপশনটার মধ্যে যদি একটা শব্দ ভুল হয়, তোমার যদি ফার্স্টে আমরা যখন প্রশ্নের দিকে তাকাবো, তাকানো মাত্র যদি তোমার চোখে পড়ে যে না একটা শব্দ ভুল আছে, ওই অপশনটার দিকে তোমার তাকানোরই দরকার নেই। যেমন ধরো আমি যখন প্রথম অপশনটার দিকে তাকাচ্ছি, দুর্ভিক্ষ দেখে শীততাপ, শীতাতপ না শীততাপ লেখা, হ্যাঁ আমরা কি বলি, শীতাতপ নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রণ এটা বলি। সো এই অপশনটা দেখে আমি বুঝতে পারতেছি যে অপশনটা ভুল, তাহলে বাকি শব্দগুলো দেখে আমার আসলে নিজেকে কনফিউজ করার কোনো দরকার নাই। তারপর তুমি দেখো উদ্বোধন, তুমি উদ্বোধন বানান জানো, ভুল। তারপর হচ্ছে দেখো উদিচি, উদিচি বানানে তুমি জানো যে দুটোই দীর্ঘইকার, সেটাখানে তুমি একটা হ্রস্বইকার দেখছো, ভুল। তো তোমার বাকি অপশনগুলোর দিকে তাকানোর কিন্তু প্রয়োজনই নাই, কারণ এখানে বলেছে কোন শব্দগুচ্ছটা ঠিক, তার মানে ওই অপশনে 3টা শব্দই ঠিক হবে। সো আমরা এখানে যদি একটু খেয়াল করি, অ্যান্সার হচ্ছে আমাদের বি, অভীষ্ট, নিশ্চল, সমীচীন, এই 3টাই অপশন হচ্ছে আমাদের শুদ্ধ বা ঠিক। ওকে, এরপরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বেশ পরিচিত একটা শব্দ আমাদের এবং একাধিকবার এসেছে। আমি যদি ভুল না করি গত ক্লাসেও আমরা এই শব্দটা পেয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এই প্রশ্নটা এসেছে যে এখানে শিরশ্ছেদ বানান কোনটা শুদ্ধ, কারণ শিরশ্ছেদ বানান নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়। আচ্ছা, শিরশ্ছেদ বানান শুদ্ধ হচ্ছে এটা, কিন্তু যখন আমরা শিরশ্ছেদকে উচ্চারণ করি তখন কিন্তু আমরা শিরশ্ছেদ বলি না, আমরা বলি শিরশ্ছেদ। সো এই উচ্চারণের দিক চিন্তা করলে এইটুকু পর্যন্ত ঠিক আছে, ভেঙে আবার উচ্চারণ আমরা লিখতাম। তো প্রশ্ন তো আসলে উচ্চারণ না, বানান নিয়ে করেছে যে কোন বানানটা শুদ্ধ। সো আমরা প্রথমটাকে নিচ্ছি, ক, শিরশ্ছেদ তালব্য শ এ ছ, দেখবা ভুলে আবার চ ছ এটা কখনো ভেবো না, এখানে কিন্তু শুধু তালব্য শ এর সাথে যে ছ যুক্ত ব্যঞ্জনটা সেটাই এখানে আছে। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের একটা প্রশ্ন, এখানে বলা হচ্ছে প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত কোনটি। এখন দেখো, তোমার অশুদ্ধ শব্দ অনেকগুলো হতে পারে, এখানে তোমার 3-4টা অপশন মনে হতে পারে যে না এটা অশুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা অশুদ্ধ, অর্ধরাত্রি অশুদ্ধ, পুরস্কার অশুদ্ধ, স্টেডিয়ামে দন্তস্ব হবে না মূর্ধন্য হবে, এরকম কনফিউশন তোমার লাগতে পারে। কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, তোমার কাছে কিন্তু শুধু অশুদ্ধ জানতে চায়নি, জানতে চাইছে প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দের উদাহরণ কোনটি। আমরা ক্লাসের শুরুতেও বলছিলাম যে আমরা কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করি, উপসর্গ দিয়ে, সমাস দিয়ে, প্রত্যয় দিয়ে। তো এখানে কোন শব্দটা আসলে প্রত্যয় দিয়ে তৈরি হয়েছে এবং তৈরি হয়ে ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। আচ্ছা, আমরা যদি একটু প্রতিদ্বন্দ্বিতা শব্দটা নিয়ে চিন্তা করি, প্রতিদ্বন্দ্বিতা শব্দটা এসেছে প্রতিদ্বন্দ্ব যোগ ইন যোগ তা, এভাবে প্রতিদ্বন্দ্ব। এখান থেকে আমাদের আসলে প্রতিদ্বন্দ্বিতা শব্দটা এসেছে। এবং আমরা একটু আগেই বলেছি যে আমরা যদি এই যে প্রতিযোগিতা, সহযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই শব্দগুলো মূল শব্দ ছিল প্রতিদ্বন্দ্বী, শেষে ছিল দীর্ঘ ঈকার, এই দীর্ঘ ঈকারটার পরে যখন আমি তা যুক্ত করছি তখন কিন্তু এই দীর্ঘ ঈকারটা কি হয়ে যাওয়ার কথা, হ্রস্ব ঈকার হয়ে যাওয়ার কথা। সো এটা একটা ভুল, এবং কি ধরনের ভুল, প্রত্যয় যুক্ত ভুল, প্রত্যয় ঘটিত ভুল, কারণ এটা এইভাবে আসলে শব্দটা গড়ে
উঠেছে। সো আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে কখন যখন দীর্ঘ ইকারের পরে ত, তা, তয়, ব, নয় দীর্ঘ ইকার এগুলো থাকে তখন আমরা ওই শব্দটাকে হ্রস্ব ইকারে বানানটা পরিবর্তন করে দেই। ওকে, এর পরের প্রশ্ন একটু খেয়াল করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটো ইউনিটে এবং দুটো সালে জাহাঙ্গীরনগরে এই প্রশ্নটা আসতে দেখা যাচ্ছে কোনটি শুদ্ধ রূপ, সান্ত্বনা শব্দটার বানান আসলে কোনটা। সো আমরা যখন শব্দটাকে উচ্চারণ করি তখন আমরা সান্ত্বনা তালব্যস্যা উচ্চারণ করি, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু বানান না, আমাদের প্রশ্ন উচ্চারণ না, আমাদের প্রশ্ন কিন্তু বানান। সো আমাকে তালব্যস্য লিখলে হবে না, এটার বানানে আমরা দন্তস্ব লিখি। এখন দন্তস্ব দিয়ে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ আর একটা হচ্ছে ঘ। আমরা জানি যে অ্যান্সার হচ্ছে ঘ, নিচে একটা ব ফলা দিয়ে কিন্তু আমরা সান্ত্বনাটাকে সাধারণত লিখে থাকি। ওকে, সো এরপরের প্রশ্নটা রাজশাহীর এই ইউনিটের 17-18 সালে আসা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে শুদ্ধ রূপ কোনটি? কল্যাণী আশু, কল্যাণী আমু, কল্যাণী এসু, কল্যাণী আন্ডো। ওকে, তো আমার মনে হয় যে তোমরা খ এবং ঘ যে অপশনটা আছে এই অপশনগুলোর সাথে তোমরা পরিচিত না, এবং তোমরা প্রথমেই আমরা যখন এই যে অনেক সময় এরকম হয় না যে আমরা একটা প্রশ্ন পেয়েছি পরীক্ষায় কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর জানি না, কিন্তু প্রশ্নের যে অপশনগুলো আছে সে অপশনগুলো আমাদের অনেক সময় হেল্প করে যে না এটা তো অ্যান্সার হবে না, এটা তো হওয়ার চান্সই নাই। সো তুমি তোমার বেসিক বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলা ভাষা তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি জানো যে কল্যাণী আমু, কল্যাণী আন্ডো এই শব্দগুলো আমরা সাধারণত শুনি নাই। সো তুমি এগুলো আগে বাদ দিয়ে দিলা, বাদ দিয়ে দেওয়ার পরে তোমার কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে কল্যাণী আশু আর একটা হচ্ছে কল্যাণী এসু। সো এখানে অ্যান্সার হবে কোনটা? এখানে অ্যান্সার হচ্ছে প্রথমটা। এটা হবে না কারণ আমরা কল্যাণী এসু যেটা বলি, কল্যাণী এসু বলে একটা শব্দ আছে কিন্তু সেখানে একটা মূর্ধন্য স আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন এই কল্যাণী আশু শব্দটা আসলে অর্থ আমরা কি দাঁড়াই, যে তোমরা দেখবা যে বিশেষ করে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন বা অন্যান্য ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যে যখন কোনো পত্র তোমরা পড়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলো আছে সেই ছোট গল্পগুলো পড়তে গেলেও তোমরা দেখবা যে ওখানে এই কল্যাণী আশু, কল্যাণী এসু এই শব্দগুলোর ব্যবহার আছে। সো এই শব্দগুলো দিয়ে আসলে কি বুঝায়? যখন তুমি কোনো স্নেহভাজন নারীকে তুমি যখন কোন একটা লিখিত পত্রে সম্বোধন করবা যে তোমার স্নেহের কোন একজন নারী, সেটা তোমার ছোট বোন হতে পারে অথবা যে কোনো তোমার থেকে বয়সে ছোট, এবং তুমি তাকে স্নেহ করো, স্নেহ করে তুমি তাকে সম্বোধন করছো, ধরো তুমি আমাকে চিঠি লিখছো, তাহলে তুমি বলবা কল্যাণী আশু সাবরিনা, কল্যাণী আশু। তো এটা হচ্ছে তোমার বয়সে ছোট বা স্নেহ ভাজন, বয়সে ছোটই হতে হবে এমন না, মানে আমরা এটাকে বলি আসলে স্নেহ ভাজন, অর্থাৎ যাদেরকে তুমি স্নেহের দৃষ্টিতে দেখো ওইরকম স্নেহ ভাজন কোন নারীকে তুমি যদি লিখিত পত্র দিতে যাও, চিঠি লিখতে চাও, তাহলে তুমি যেই সম্বোধনটা করো সেটা হচ্ছে কল্যাণী আশু। তাহলে এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কল্যাণী আশু শব্দটা প্রথম যে অপশনটা সেটা শুধুমাত্র স্নেহভাজন নারীদের ক্ষেত্রে সম্বোধনে ব্যবহৃত হয়। স্নেহভাজন নারীদের ক্ষেত্রে আমরা পত্রের সম্বোধনে ব্যবহার করে থাকি, পত্রের সম্বোধনে আমরা হচ্ছে কল্যাণী আশুটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আর অপশন গ তে আমরা যে কল্যাণী এসুটা দেখলাম সেই কল্যাণী এসুটা তাহলে আমরা কি কি কাদের ক্ষেত্রে ব্যবহার করি? সেটা হচ্ছে তুমি যখন তোমার বয়সে বড় বয়সে ছোট কোনো পুরুষকে, নারী না কোনো পুরুষকে যখন তুমি পত্র লিখতে যাবা তখন তুমি তাকে সম্বোধন করার সময় কল্যাণী এসুটা ব্যবহার করবা। তবে তুমি তোমার বয়সে ছোট বয়কনিষ্ঠ কোনো পুরুষের সম্বোধনের ক্ষেত্রে আমরা হচ্ছে কল্যাণী এসু মূর্ধন্য স দিয়ে যেটা সেটাকে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি আমরা আরো অনেক কিছু পাই, কল্যাণীয় বর পাই, তারপর হচ্ছে কল্যাণ বরেশু পাই। এই শব্দগুলো আমরা এই সম্মানার্থে বা স্নেহার্থে আমরা হচ্ছে প্রকাশ করে থাকি বা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা একটু চলে যাই। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে এবং বিসিএস এ 44তম বিসিএস এ আসা একটি প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ বানানটা নিয়ে আসলে আমাদের অসংখ্য প্রশ্ন আসতে দেখা যায়, অসংখ্য জায়গায় আসতে দেখা যায়, বেশ কনফিউজিং একটা বানান মুমূর্ষ, তারপর হচ্ছে শুশ্রূষা, শাশুড়ি, শ্বশ্রু, তারপর হচ্ছে অপেক্ষা বা আকাঙ্ক্ষা, এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদের বারবার বারবার কিন্তু আমরা আসতে দেখি। সো এই শব্দগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। মুমূর্ষর যে বানানটা সেটা আমরা জানি রস্য উ, তারপরে হচ্ছে দীর্ঘ উ, আবার হচ্ছে রস্য উ, রস্য উ, দীর্ঘ রস্য উ, এইভাবে আসলে আমাদের বানানটা হয়। ওকে, তারপরে নত্যবিধান অনুসারে কোন বানানটি ঠিক? আমরা গত ক্লাসেও বলেছিলাম যে পূর্বাহ্ন, অপরাহ্ন এই যে শব্দগুলো এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত মূর্ধন্য ন ব্যবহার করে থাকি। পূর্বাহ্ন অপরাহ্নের ক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করে থাকি। এখন
একটা শব্দের শেষে মূর্ধন্য ন ব্যবহার হলে ওই শব্দটাতে নটা কি নিচে থাকে নাকি মাঝে থাকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো পূর্বাহ্ন অপরাহ্নের ক্ষেত্রে যেহেতু মূর্ধন্য ন, আমরা জানি যে যখন তুমি একটা বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ন ব্যবহার করবা তখন নটা নিচে থাকবে। আর এখানে দন্ত ন ব্যবহৃত হয়েছে, তো এখানে ব্যবহৃত হয়েছে দন্ত ন, আর এখানে ব্যবহৃত হয়েছে মূর্ধন্য ন, যেটাকে আমরা বলি সে মূর্ধন্য নটা এখানে হচ্ছে ব্যবহৃত হয়েছে। সো আমরা অ্যান্সার নিব হচ্ছে এটাকে, কারণ পূর্বাহ্ন অপরাহ্ন এই বানানগুলোতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই বানানটা হয় নাই কেন, কারণ দেখো অপরাহ্ন বানানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, তাহলে হওয়া উচিত ছিল নটা এখানে, তা না করে ওরা ন দিছে মাঝে, মাঝে দেওয়া মানেই তো দন্তন্য ন, তার মানে এই বানানটা ভুল, এই বানানটা ভুল। অ্যান্সার হচ্ছে আমাদের গ। ওকে, আমরা তার পরের প্রশ্নটা একটু খেয়াল করি। নিচের কোন বানান গুচ্ছ সঠিক? যখন আমরা গুচ্ছ বানান পাবো তখন আমরা যে কোনো একটা শব্দ যদি ভুল চোখে পড়ে আমরা কিন্তু ওই অপশনটাকে বাদ দিয়ে দিব। সো আমরা একটু খেয়াল করি, উত্তক্ত, উত্তক্ত বানান কিন্তু ভুল। উত্তক্ত বানান আমরা আসলে কিভাবে ব্যবহার করি? রস্য তয় জফলা, তারপর আমরা হচ্ছে তয় তয় আহ ইয়াটা ব্যবহার করি, যে এটা। তো এখানে তয় জফলা হওয়ার কথা ছিল, তয় ব আছে, সো এটা ভুল। আচ্ছা, তারপরে সৌজন্যতা, আমরা একটু আগে বলেছি যে সুজন, হ্যাঁ সৌজন্য এটা হয়, সৌজন্যতা শব্দটা কিন্তু হয় না, আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সৌজন্য। তারপর পৌরুষত্ব কিন্তু হয় না, আমরা যেটা বলি সেটা হচ্ছে পুরুষত্ব, পুরুষত্ব হওয়ার কথা, এটা হওয়ার কথা কি? পুরুষত্ব। তো আমরা প্রত্যেকটা থেকে একটা একটা শব্দ যদি পেয়ে যাই তাহলে এইগুলো তো হওয়ার সুযোগ নাই, তাহলে বাকি আছে হচ্ছে খ, মুখচ্ছবি, চয় ছ নির্দোষ, অ্যান্সার ঠিক আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা চিটাগং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি 17-18 সালে একটা প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি বানান জানতে চাওয়া হয়েছে। যেহেতু তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক পড়েছো, সো তোমাদের কাছে এই গীতাঞ্জলি বানানটা নতুন কিছু না। গীতাঞ্জলির অ্যান্সার হচ্ছে আমাদের গ, এই বানানটা শুদ্ধ। কিন্তু একই সাথে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যখন এই নির্দেশকের ক্ষেত্রে বা দুটো শব্দ আমরা এরকম পাই, একটা হচ্ছে অঞ্জলি আর একটা হচ্ছে আবলি, অঞ্জলি আবলি, এই শব্দগুলো যখন আমরা পাবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলো আসলে ব্যবহৃত হয়েছে কি দিয়ে? রস্বইকার। অঞ্জলি তো রস্বইকার, আবলি তো রস্বইকার। তো যখন কোনো শব্দের সাথে অঞ্জলি, আবলি এগুলো থাকবে তখন আমরা অবশ্যই সেই শব্দগুলোর বানান রস্বইকারই লিখবো। যেমন গীত যোগ অঞ্জলি, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি বানানের অঞ্জলিটা যেহেতু রস্বইকার, এখানে আমরা কি দিলাম? রস্বইকার দিলাম। সেরকম আমি যদি বলি গ্রন্থাবলী, আমি যদি বলি পুস্তকাবলী, সেক্ষেত্রেও কিন্তু পুস্তকাবলী, গ্রন্থাবলী এটা কিন্তু রস্বইকারই হবে, কারণ আবলি বানানে কি আছে? রস্বইকার আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। আর আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো যে আমরা যখন কোনো কাজের নাম বা পেশার নাম বলবো তখনও কিন্তু রস্বইকার হয়। কাজের নাম, পেশার নাম, যেমন ধরো ডাক্তারি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাকাতি, ডাক্তারি ডাকাতি এরকম যে কোনো পেশা যদি তুমি বলো, দোকানদারি, এরকম পেশাগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে মাস্টারি, এগুলোর ক্ষেত্রে আমরা রস্বইকার ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপর কোন শব্দে ভুল বানান রয়েছে? তাহলে আমাদেরকে এখানে ভুল বানান খুঁজতে হবে। বিভাজ্য, সজ্জন, অতিশয় সজ্জন, সজ্জন মানে হচ্ছে ভালো লোক, ঠিক আছে। উজ্জ্বল, ঠিক আছে। বিভাজ্য, আমরা ছোটবেলায় পড়েছি না, এত দ্বারা বিভাজ্য, অত দ্বারা বিভাজ্য, ম্যাথ করতে গিয়ে, এই বানানটাও ঠিক আছে। তাহলে আমরা ভুল দেখতে পাচ্ছি মরীচিকা, দীর্ঘইকার হওয়ার কথা ছিল একটা, সেটা দেওয়া নাই, সো এটা ভুল। ওকে, এরপরে আমরা জাহাঙ্গীরনগরের সি ইউনিটের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 17-18 সালে আসা। এখানে বলা হচ্ছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের কোন নিয়মটি শুদ্ধকরণে নেই? তার মানে আমরা জানি যে আমাদের যে বাংলা একাডেমি আছে, বাংলা একাডেমির অনেকগুলো কাজের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ প্রধান একটা কাজ হচ্ছে আমাদের যে প্রমিত বাংলা বানানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো প্রণয়ন করা। তারা বিভিন্ন ধরনের নিয়ম দেন, যেমন আমরা এই যে নিয়ম পড়ছি যে অঞ্জলি, আবলি এগুলো থাকলে রস্বইকার হবে, তারপর হচ্ছে কর্ম, পেশার নামের শেষে রস্বইকার হবে, এরকম যে নিয়মগুলো পড়ছি এই নিয়মগুলো কিন্তু আসলে বাংলা একাডেমির দেওয়া, আমার দেওয়া না। তো এই যে নিয়মগুলি দেওয়া, এই নিয়মগুলির মধ্যে কোন নিয়মটা আসলে নাই শুদ্ধকরণে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে বিদেশি শব্দ বিদেশি উচ্চারণ অনুযায়ী লিখতে হবে। তো বানানের নিয়মের ক্ষেত্রে বিদেশি শব্দ বিদেশি উচ্চারণে লিখতে হবে এরকম কোনো নিয়ম কিন্তু নাই। যেমন স্টেশন, এটা কিন্তু আমরা আমাদের মতো করে উচ্চারণ করছি, নাইফ আমাদের মতো করে উচ্চারণ করছি। সো এই নিয়মটা শুদ্ধকরণে নাই যে বিদেশি শব্দ বিদেশি উচ্চারণ অনুযায়ী লিখতে হবে, এটা আমরা কখনোই প্রায়োরিটি দেই না বা আমরা কখনোই এটা হচ্ছে বলি নাই। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি নিচের কোন শব্দগুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? এতক্ষণ আমরা পাইছি
শুদ্ধ বানান, শুদ্ধ বানানের গুচ্ছ খুঁজে বের করতে, এখন আমাদেরকে হচ্ছে অশুদ্ধ বানানের দৃষ্টান্ত খুঁজে বের করতে বলছে, তার মানে ভুল খুঁজে বের করতে বলছে। আচ্ছা, ভুল খুঁজে বের করতে গেলে আমরা যেটা দেখলাম যে দেখো এই যে এখানে ত্রিভুজ দেখি তো খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা ত্রিভুজ বানানটা সাধারণত ভয় দীর্ঘ ইকার অনেক সময় মনে করে থাকি, কিন্তু এটা কিন্তু ভুল। ভিকারিনী বানানটা ভুল, দুটোই হ্রস্ব ইকার হওয়ার কথা ছিল, আর এখানে ত্রিভুজে হ্রস্ব উকার হওয়ার কথা ছিল। কেন? কারণ তুমি একটু দেখো, এই যে ভুজ, এই ভুজ মানে হচ্ছে বাহু বা হাত। আমরা যখন ত্রিভুজ কাউন্ট করি তখন কিন্তু আমরা এই যে তিনটা ভুজের সমষ্টি 180 ডিগ্রি, 365 ডিগ্রি, এরকম বিভিন্ন ধরনের ডিগ্রি টিগ্রি বের করে আমরা একটা ত্রিভুজ সাধারণত বানাই। তো এখানে যে ভুজটা এটা হ্রস্ব উকার হবে। এবং আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভয় হ্রস্ব উকার কখন হবে, ভয় দীর্ঘ উকার কখন হবে, এটা নিয়ে আমরা একটু কনফিউশনে থাকি। আচ্ছা, যখন ভূমি অর্থ দিবে, তখন ভূমি বা মাটি সংক্রান্ত যখন কোনো অর্থ দিবে তখনই আমরা হচ্ছে শুধুমাত্র ভয় দীর্ঘ উকার ব্যবহার করব। ত্রিভুজ শব্দটা দিয়ে কিন্তু আমাদেরকে কোনো ভূমি মাটি এগুলো বোঝাচ্ছে না। যেমন ধরো আমরা যখন বলি ভূমিকম্প, তখন আসলে কি হয় বলতো? ভূমিকম্প যখন হয় তখন আমাদের যে ভূমিটা আছে, যে জমিটা আছে, সে জমিন ভূমি কেঁপে উঠে। সো এটার সাথে ভূমির একটা সম্পর্ক আছে। সো তুমি ভূমিকম্পের বানানটায় ভয় দীর্ঘ উকার দিবা, কিন্তু ত্রিভুজের বানানে বা ত্রিভুজ শব্দটার সাথে কিন্তু ভূমির, জমির কোনো সম্পর্ক নাই। সো এখানে দীর্ঘ উকার হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে হ্রস্ব উকার। ওকে, তারপরে প্রশ্নটা একটু খেয়াল করি। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 16-17 সালে আসে একটি প্রশ্ন, বলা হচ্ছে নিচের কোনটি অশুদ্ধ বিশেষ্য অর্থাৎ ভুল? খুবই ক্লিয়ার, উৎকর্ষতা বলে কিছু নাই। আমরা সাধারণত বলি উৎকর্ষ সাধন, হ্যাঁ, উৎকর্ষতা, তারপরে হচ্ছে কার্পণ্যতা। আমরা প্রায় এরকম বলি যে কার্পণ্যতা করো না, এটা কিন্তু একটা ভুল কথা। কার্পণ্যতা, তারপরে হচ্ছে উৎকর্ষতা, এই জিনিসগুলো ভুল। আমরা আরো বলি দারিদ্রতা, এগুলো প্রত্যেকটাই আসলে ভুল প্রয়োগ। উৎকর্ষতা, কার্পণ্যতা, দারিদ্রতা, এগুলো প্রত্যেকটাই ভুল প্রয়োগ। আমরা এগুলোর প্রয়োগটা একটু আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যেমন ধরো আমরা যদি একটা ব্যক্তির ক্ষেত্রে বলি, এটা দিয়ে যদি আমরা উদাহরণ দেই, ধরো সে দরিদ্র, তাহলে এই দরিদ্র শব্দটা কি করতেছে দেখো, এই দরিদ্র শব্দটা তার সম্পর্কে একটা দোষ গুণ বিশেষ পরিচয় দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিশেষণ, এটা হচ্ছে আমাদের বিশেষণ। তো দরিদ্র শব্দটা ঠিক আছে। এখন একটা মানুষ দরিদ্র, দরিদ্র তার মধ্যে একটা মানে গরিবী অবস্থা আছে, সেটাকে আমরা যখন বিশেষ্য দিয়ে পরিচয় দিতে যাব তখন আমরা আসলে এখানে যেটা বলবো সেটা হচ্ছে দারিদ্র, দারিদ্র, অথবা আমরা বলবো দরিদ্রতা। দারিদ্র বলবো অথবা আমরা কি বলবো, দরিদ্রতা বলবো। তাহলে এই দরিদ্র বিশেষণের বিশেষ্য হচ্ছে দারিদ্র, দরিদ্রতা। তাহলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, দারিদ্রতা, কার্পণ্যতা, উৎকর্ষতা এই শব্দগুলো কিন্তু ভুল। দারিদ্রতা বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে দরিদ্রতা। আর দরিদ্রতা না লিখতে চাইলে তুমি লিখতে হবে হচ্ছে দারিদ্র। ঠিক একই রকম কার্পণ্যতা, ঠিক একই রকম উৎকর্ষতা। তো আমাদের অশুদ্ধ বিশেষ্য হচ্ছে ঘ। কোন বানানটি শুদ্ধ নয় সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। রূপালী, এখানে আলী প্রত্যয় যুক্ত হয়েছে। আমরা জানি যে যখন কোনো আলী প্রত্যয় যুক্ত হয়, মিতালি, গীতালি, রূপালী হ্রস্ব ইকার হয়। তো আমাদের এটা ঠিক আছে। অপরাহ্ন বানানটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কোন ন আছে, এখানে আছে হচ্ছে দন্ত ন। সো দন্ত ন কিন্তু ভুল, আমাদের এখানে হওয়ার কথা ছিল মূর্ধন্য ন। পূর্বাহ্ন, অপরাহ্ন এই শব্দগুলোতে মূর্ধন্য ন হওয়ার কথা, তার মানে নটা থাকার কথা ছিল এখানে। সো এটা ভুল। আচ্ছা, নিরোদ, অগ্রহায়ণ, অগ্রহায়ণ তো একটা মাসের নাম, বানানটা ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আর নিরোদ, যেটা নিরোদ শব্দের অর্থ কি আমার মনে হয় তোমরা মোটামুটি জানো। নিরোদ, তারপরে হচ্ছে জলদ, নিরোদ, জলদ, এগুলো প্রত্যেকটার অর্থ হচ্ছে মেঘ। হ্যাঁ, তোমরা যখন ওই যে সমার্থক শব্দ পড়বা তখন তোমরা হয়তো বা সমার্থক শব্দের ক্লাস করলে বা সমার্থক শব্দ পড়তে গেলে দেখবা যে মেঘের সমার্থক শব্দতে আমরা নিরদ পাচ্ছি, জলদ পাচ্ছি। দেখো এখানে একটা দ আছে, দ, দ মানে হচ্ছে দেয়, যে দেয় বা দান করে। তুমি দেখবা আমাদের যে পানিটা আমরা পাই, বৃষ্টি যে হয় কোত্থেকে হয়, মেঘ থেকে। তার মানে মেঘ, জলদ, নিরদ এগুলো সব হচ্ছে এই দান বুঝাচ্ছে। হ্যাঁ, আর যখন তুমি ধয় হ্রস্ব ইকার পাবা, যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি নিরোধী, বারিধি, জলধি, এই জিনিসগুলো বোঝায় সমুদ্রকে। সমুদ্র কি করে, জল ধারণ করে, ধারণ করে ধয় হ্রস্ব ইকার। আর দেয় দ, তার মানে নিরোধ, জলদ, মেঘ, এগুলো সব একই শব্দ।
নীরদ, জলদ, মেঘ প্রত্যেকটার মানেই হচ্ছে যারা জল দেয়। কে জল দেয়? মেঘ জল দেয়। আর নিরোধী, তারপর হচ্ছে বারিধি, জলধি, এগুলো প্রত্যেকটা হচ্ছে সমুদ্র, এরা জল ধারণ করে। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর অগ্রহায়ণ তো মাসের নাম, এটা বানানে তো কোনো ঝামেলা নাই। ওকে, আমরা পরের প্রশ্নটা একটু খেয়াল করি। বলা হচ্ছে কোন বানানটি ঠিক। এখানে নীলাম্বরী, নীলাম্বরীর বিভিন্ন ধরনের বানান দেওয়া আছে। অ্যান্সার ঠিক হচ্ছে আমাদের এটা, খ, নীলাম্বরী। এই নীলাম্বরী শব্দটা কোত্থেকে আসছে? আচ্ছা, প্রথমত অম্বর শব্দটা আমাদেরকে একটু বুঝতে হবে। অম্বর শব্দটার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আকাশ, আরেকটা হচ্ছে বস্ত্র। অম্বর শব্দের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে বস্ত্র। তাহলে নীল অম্বর যখন বলে তখন ইদার নীল আকাশ বুঝাচ্ছে অথবা নীল কোনো কাপড়কে বুঝাচ্ছে। তাহলে এটা আমাদেরকে প্রয়োগগুলো বা শব্দগুলো চিনতে হবে। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি যে নীলাম্বরী, আমাদের এখানে যে অপশনটাকে আমরা ঠিক ধরতেছি সেটা হচ্ছে নীল রঙের কোনো শাড়ি। যদি তুমি দেখো যে কোন একটা কেউ নীল রঙের শাড়ি পরেছে, সেক্ষেত্রে তুমি বলো হচ্ছে এই বানানটা যে নয় দীর্ঘই রয় রস্যই, নীল রঙের শাড়ি। এক্ষেত্রে তুমি হচ্ছে এই খ নাম্বার নীলাম্বরী শব্দটাকে নাও। আর যদি তুমি শুধুমাত্র নীলাম্বর বলো, এই যে নীলাম্বর, তাহলে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে নীল আকাশকে। তার মানে আমাদেরকে অম্বর শব্দটার দুইটা অর্থই মনে রাখতে হবে, একটা হচ্ছে আকাশ বুঝায় আর একটা হচ্ছে বস্ত্র বুঝায়। যদি শুধু নীলাম্বর থাকে তাহলে আমরা বলবো নীল আকাশ, আর যদি আমরা হচ্ছে নীলাম্বরী পাই তাহলে আমরা বলবো নীল রঙের শাড়ি। এর পাশাপাশি আমাদের কিন্তু নীলাম্বু, তারপরে হচ্ছে নীলাম্বুধি, এই শব্দগুলো থাকে। নীলাম্বুধি মানে হচ্ছে আবার সমুদ্র। হ্যাঁ, ধি যতগুলো সাথে আমরা পাই বেশিরভাগ ক্ষেত্রে যে ধারণ বুঝায় সমুদ্র। হ্যাঁ, নীলাম্বু, নীলাম্বুধি, এগুলো হচ্ছে সমুদ্র। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সমুদ্রকে বোঝায়। ওকে, তার আমরা পরের প্রশ্নটাতে একটু চলে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 16-17 সালে আসা একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে কোন বানানটি শুদ্ধ? প্রতি মুহূর্ত, চিরায়স্মান, চিরায়মান লেখা আছে, মুশিক লেখা আছে, সংসক্ত লেখা আছে। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আমরা প্রতি মুহূর্ত যে বানানটা, সে বানানটাকে আমরা শুদ্ধ দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু শব্দ আছে যেটা আমাদের মধ্যে কনফিউশন বা একটা আগ্রহ তৈরি করে, যেমন ধরো মুশিক। এই যে পর্বত মুশিক বা এই যে মুশিক শব্দটা আমরা প্রায় শুনে থাকি, এই মুশিক শব্দটা দিয়ে আসলে কি বোঝায়? মুশ বলুক বা মুশিক বলুক, যাই বলুক না কেন, এই মুশ মুশিক মানে হচ্ছে আসলে ইঁদুরকে বোঝায়। এবং এই মুশ মুশিকের আহ, শব্দটা দিয়ে যেরকম ইঁদুরকে বোঝায়, এরকম আরো কিছু কনফিউজিং শব্দ কিন্তু আমরা পাই। যেমন একটু আগে আমরা পেয়েছি মুমূর্ষ, এখানে আমরা একটা হ্রস্বই একটা দীর্ঘ এরকম পড়েছিলাম। তারপরে মুহূর্ত একটা বানান আছে, মুহূর্ত বানানটাও আমাদের বেশ কনফিউজিং। অনুরূপ, তারপর হচ্ছে মুহুর্মুহু, আমরা বলি না যে মুহুর্মুহু করতালি পড়ছে, মুহুর্মুহু বানানটা। তারপর হচ্ছে কুপমুন্ডুক, অপিনিহিতি, বিভূতিভূষণ, এরকম যে শব্দগুলো আছে যেগুলো একটু কনফিউজিং, যে মূর্ধন্য ন হবে নাকি দন্তন্য ন হবে, কোথায় হ্রস্বইকার হবে কোথায় দীর্ঘকার হবে, এই বানানগুলোই কিন্তু আমাদেরকে মূলত কনফিউজড করে বেশি। তো আমরা যেগুলো অলরেডি পারি সেগুলোর দিকে যতটা না জোর দিব, যেগুলো আমাদেরকে বেশি কনফিউজড করে সেগুলো কিন্তু আমরা ভালো করে মনে রাখবো। যেমন আমরা বাল্মীকির নাম শুনেছি, এই বানানটা কিন্তু একটু কনফিউজিং, যে দুইটাই কি দীর্ঘইকার নাকি একটা দীর্ঘ একটা হ্রস্বইকার, এই বানানটা আমরা খেয়াল করবো। তারপর আমরা সবাই মোটামুটি দধিচির নাম শুনেছি, নূপুর শব্দটা শুনি, নূপুরে কি দুইটাই হ্রস্বইকার নাকি একটা দীর্ঘ একটা হ্রস্ব, এরকম যে বানানগুলো, এই বানানগুলো সম্পর্কে আমাদেরকে একটু ভালো খেয়াল রাখা উচিত। তারপরে ধরো পানিনির নাম শুনেছি আমরা, বিখ্যাত একজন ব্যক্তি, এটার ক্ষেত্রে কি আমাদের একটা মূর্ধন্য না একটা দন্তন্য ন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বিকেন্দ্রীকরণ, এই যে শব্দটা বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন, এই বিকেন্দ্রীকরণ শব্দটার বানানটা আসলে কি? বয় রস্যই, তারপরে কয়েকার, নয় দয় রফলা, দীর্ঘই, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। শেষের নটা যে দন্তন্য ন না, শেষের নটা যে মূর্ধন্য ন, বিকেন্দ্রীকরণ, এরকম যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমাদেরকে কি করতে হবে? একটু সচেতনতার সাথে খেয়াল করতে হবে, যেহেতু এই শব্দগুলো আমাদেরকে কনফিউজড করে। আচ্ছা, আরো কিছু শব্দ আছে, যেমন ধরো আমরা বিভিন্ন নোটিশ যখন পাই, নোটিশে লেখা থাকে যে এত দ্বারা অমুক জায়গার সকলকে জানানো যাইতেছে যে, তো এখানে আমরা সাধারণত এতদিন পর্যন্ত এটাই জানতাম বা এখনো অনেকে এটাই জানি যে শব্দটা হচ্ছে এত দ্বারা, এ, এ, ত, দয় বয় আকার রয় আকার, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা ভুল, এটার শুদ্ধটা হচ্ছে এত দ্বারা।
দয় দয় ব আকার রয় আকার। হ্যাঁ, সো এই যে আমরা যেটা সবসময় জানি সেটা যে ঠিক না, নতুন কোনো কিছুকে একসেপ্ট করা, নতুন একটা বানান শেখার যে ব্যাপারটা, সেই মেন্টালিটিটা বা সেই চেষ্টাটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, তারপর ধরো বিভিন্ন সময় যখন ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে জলোচ্ছ্বাস, এরকম কিছু যখন আসে, তখন তোমরা দেখবা যে টেলিভিশন গুলোতে ব্রেকিং নিউজে লেখা থাকে আপদকালীন, বিপদকালীন। তো এখন আমরা এই আপদ দ লিখলেও এখন আমরা যেটা করি, এই আপদটাকে কিন্তু আমরা এইভাবে আপদকালীন, অর্থাৎ বিপদের সময়ে খণ্ড ত দিয়ে কিন্তু আমরা এই আপদকালীন শব্দটাকে ব্যবহার করে থাকি। তারপর আমরা বিভিন্ন দাওয়াত কার্ডে পাই অনুষ্ঠিতব্য। হ্যাঁ, অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন, সো অনুষ্ঠিতব্য শব্দটাকে কিন্তু আমরা এখন অনুষ্ঠাতব্য বলে থাকি। অহরাত্রি বলি না, অহরাত্র বলি। এরকম শব্দগুলো আমরা একটু খেয়াল করব। আরো কিছু কনফিউজিং থাকে, যে যেমন ধরো কাউকে আমরা যখন উত্তর দেই তখন আমরা কি এটা বলবো নাকি এটা বলবো নাকি কি বলবো, এরকম জি যে বানানটা, জি বানানটা নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন তৈরি হয়। সো আমাদের কনফিউশনের কোনো কারণ নাই, জির শুধুমাত্র জয় রস্যইকার জি দিয়ে দিলেই কিন্তু হবে। তোমার কষ্ট করে জয় বয় দীর্ঘই নাকি রস্যই জয় বয় হবে কি হবে না, এগুলো কিন্তু আমাদের জানার আর প্রয়োজন নাই। তো আপৎকাল বিপদকাল এটা আমরা একটু খেয়াল রাখবো। আপৎকালীন, বিপদকাল খণ্ড ত দিয়ে আমরা হচ্ছে এখন ব্যবহার করি। তো এগুলো আমাদের কাছে একটু নতুন, যেহেতু নতুনগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের আহ নতুন কিছু শেখা হবে। আসলে পুরাতন বানানগুলো তো আমরা মোটামুটি জানি। তারপর ধরো জরুরি, জরুরি বানানটা নিয়েও কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়। এখনো অনেক জায়গায় তুমি দেখবা যে জরুরি বানানটা এভাবে লেখা হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভুল। জরুরি বানানে আমাদেরকে এখন কি করতে হবে, হ্রস্বইকার দিতে হবে। সো নতুন নতুন শব্দ, নতুন নতুন বানান, প্রতিদিন অন্তত একটা দুইটা নতুন বানানও যদি তুমি শেখো, তাহলেও কিন্তু তোমার পরীক্ষায় কমন আসুক বা না আসুক, তোমার শুদ্ধ বাংলা জানাটা বা প্রমিত বাংলা বানানে লেখার যে ব্যাপারটা, সেটা কিন্তু হবে। আচ্ছা, তো আমরা অনেকগুলো প্রাসঙ্গিক কঠিন কঠিন বানানো আসলে দেখলাম। আমরা এবার যদি একটু খেয়াল করি, পরের প্রশ্নটা, কোন বানানটি অশুদ্ধ? এখানে জানতে চাওয়া হচ্ছে দুষ্প্রাপ্য, নিষ্পত্তি, স্নেহাস্পদ, পরস্পর। পরস্পর বানানটা ভুল, কারণ এখানে একটু খেয়াল করে দেখো মূর্ধন্য স দিয়ে লেখা আছে। আমরা পরস্পর বানানটা কিন্তু দন্ত স দিয়ে লিখে থাকি, দন্ত স দিয়ে লিখে থাকি। তার মানে তোমাকে কিন্তু এটাও জানতে হবে যে যখন কম্পিউটারে বা টাইপ করে দন্ত স এবং প লিখে তখন দেখতে কেমন লাগে, যখন মূর্ধন্য স এবং প লিখে তখন দেখতে কেমন লাগে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু আগে থেকে চিনে রাখতে হবে। আচ্ছা, এরপরে কোন বানানটি ঠিক? ওকে, আমরা প্রথম বানানটা যদি একটু দেখি, উদ্বন্ধন। উদ্বন্ধন বানানটা ভুল। উদ্বন্ধন শব্দটা দিয়ে আসলে আমরা বুঝাই হচ্ছে ফাঁসিকে, কিন্তু বানানটা তো একটু ভুল আছে। সে ভুলটা হচ্ছে আমরা এভাবে লিখি উদ, হ্যাঁ, তারপর হচ্ছে উদ লিখে তারপর আমরা হচ্ছে বন্ধনটা আলাদা বা একসাথে আমরা লিখে রাখি। ওই উদ্বন্ধন মানে হচ্ছে ফাঁসি। সো এখানে একসাথে লেখা আছে, এটা একটা ভুল বানান, সো এটা হবে না। আকস্মিক বানানটা আমরা দেখতে পাচ্ছি দন্ত স এ ম, তাহলে এটা ঠিক আছে। এরপরে যদি একটু খেয়াল করি, কিং কর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করবে না করবে এই সেন্সটুকু যার মধ্যে নাই বা হারিয়ে ফেলে, এটাও ঠিক আছে। মরীচিকা বানানটা ভুল, কারণ মরীচিকা বানানটা আমরা এর আগেও অনেকবার পেয়েছি। মরীচিকা বানানটায় একটা হচ্ছে দীর্ঘই আর একটা হচ্ছে হ্রস্বই, প্রথমটা দীর্ঘই পরেরটা হ্রস্বই, সো এটা ভুল। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে দুইটা, খ এবং গ, আকস্মিক, কিং কিং কর্তব্য বিমূঢ়, দুটোকেই হচ্ছে আমরা অ্যান্সার নিব। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি কোনটি প্রমিত বাংলা বানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 16-17 সালে আসা একটি প্রশ্ন। এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে, বলা হয়েছে কোনটি প্রমিত বাংলা বানান, অর্থাৎ বাংলায়, যেমন ধরো হেডমাস্টার শব্দটা বানানটা ঠিক আছে, গভর্নর বানান ঠিক আছে, ক্রিস্টোফার বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, এখানে মূর্ধন্য ষ ব্যবহার করা হয় নাই, বানান ঠিক আছে। গভর্নর ইংরেজি শব্দ থেকে আসা, আমরা জানি যে নত্যবিধানের নিয়ম যখন আমরা পড়ছি, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য না মূর্ধন্য ষ হয় না, ওরা তো দেয় নাই, তাহলে আমরা কেন এটা ক্যান্সার নিচ্ছি না? সবগুলোই তো তাহলে অ্যান্সার হওয়ার কথা দেখতে গেলে। তো তোমাকে এখানে একটু খেয়াল করতে হবে, বলছে কোনটি প্রমিত বাংলা বানান, এটা একটু বলা হয়েছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি যে হেডমাস্টার, গভর্নর, ক্রিস্টোফার, তিনটাই ইংরেজি শব্দ থেকে আসা, সো এটাকে তুমি বাংলা বানান বা প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী ফেলতে পারছো না। তখন তোমার ফার্স্টে চোখ যাবে আবিষ্কারের দিকে, কিন্তু এখানেই আসলে আসল প্রবলেমটা বা আসল ঝামেলাটা তোমাকে ফেলতে চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে আবিষ্কার শব্দটা আসলে একটা সংস্কৃত উৎস থেকে বা উৎপত্তিটা আসলে সংস্কৃত থেকে। সো আমরা এখানে কোনটি প্রমিত বাংলা বানান কোনোটাকে নিতে পারতেছি না, আমাদের এখানে আসলে অ্যান্সারটা নাই।
আর প্রশ্নটা একটু খেয়াল করো, 16-17 সালে আসা, এখন 2024 সালে বসে আমরা বানানগুলো দেখছি, শিখছি, এর মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক চেঞ্জেস এসেছে। সো প্রশ্নটা তখনকার সময়ে হয়তো বা প্রাসঙ্গিক ছিল, বা তখনকার সময়ে হয়তো বা আবিষ্কারে তুমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারতা, বাট এখনকার সময় এসে তোমাকে দেখতে হবে যে 2024 সালে এসে এই প্রশ্নটা আমরা আসলে কোনো সঠিক উত্তর নিতে পারছি না। এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি, প্রমিত বানান রীতি অনুযায়ী কোনটি শুদ্ধ? আচ্ছা, একদম প্রথমটা দিয়ে আমরা শুরু করি, পিপিলিকা নির্নিমেষ। ওকে, পিপিলিকা বানান ঠিক আছে, নির্নিমেষ বানানো ঠিক আছে, এটাই অ্যান্সার। এখানে পিপিলিকা বানান ভুল, নির্নিমেষে তালব্য স আছে, দন্ত স আছে, এখানে দীর্ঘ ইকার আছে, সো কোনোটাই নিতে পারতেছি না, পিপিলিকা বানানো ভুল। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের ক। প্রমিত বানান রীতি অনুযায়ী কোনটি শুদ্ধ? জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আসে একটি প্রশ্ন। পণ্ডিতমান্য, বর্ষীয়সী, এই শব্দগুলো মনে হয় আমরা মোটামুটি সবাই জানি। পণ্ডিতমান্য বা পণ্ডিতমন্যতা ব্যাপারটা আসলে কি? যে যে আসলে পণ্ডিত না কিন্তু নিজেকে পণ্ডিত মনে করে, এই ধরনের মানুষগুলোকে আমরা বলি হচ্ছে পণ্ডিতমন্য বা পণ্ডিতমন্যতা। যে সিচুয়েশনটায় মানুষ নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করে কিন্তু সে আসলে পণ্ডিত না, ওইটাকে আমরা বলছি হচ্ছে পণ্ডিতমন্যতা। এটা একটা বিশেষ্য আর কি, বিশেষ্যটা হচ্ছে পণ্ডিতমন্যতা। আর বর্ষীয়ান যেটা বা বর্ষীয়সী যেটা, তোমরা 9-10 থাকতে হয়তো বা অভাগীর স্বর্গ গল্পটা পড়েছো, সেখানেও তোমরা দেখেছো যে অমুকের বর্ষীয়ান স্ত্রী, বর্ষীয়সী স্ত্রী মারা যাচ্ছে, এরকম কিছু শব্দ আমরা পাই। তো বর্ষীয়ান ব্যাপারটা আসলে হচ্ছে বোঝায় প্রবীণ এবং অভিজ্ঞ কোনো ব্যক্তিকে, যার বয়স হয়েছে এবং যিনি অভিজ্ঞ। আর এই বর্ষীয়ান শব্দটার আমরা স্ত্রীবাচক হচ্ছে বলি বর্ষীয়সীকে। বর্ষীয়সী হচ্ছে বর্ষীয়ানের স্ত্রীবাচক, অর্থাৎ কোনো ফিমেলকে, বয়স্ক এবং অভিজ্ঞ কোনো ফিমেলকে যদি তুমি বুঝাতে চাও সেক্ষেত্রে তুমি বলবা বর্ষীয়সী। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। বানান যদি চিন্তা করি, পণ্ডিত মন্য অর্থাৎ যে নিজে পণ্ডিত না কিন্তু নিজেকে পণ্ডিত মনে করছে, এবং বর্ষীয়ানে স্ত্রীবাচক, বানান ঠিক দেখলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে খ কে। ওকে, চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 15-16 সালে আসা একটা প্রশ্ন, যেখানে আসলে চন্দ্রবিন্দুর প্রয়োজন নাই, চন্দ্রবিন্দু ব্যবহার করছে। কাঁধ, সাঁকো, আঁকা বাঁকা, প্রত্যেকটাতেই চন্দ্রবিন্দু হয়। কাঁচ যে শব্দটা, এই শব্দটাতে কিন্তু চন্দ্রবিন্দুর কোনো প্রয়োজন নাই, কাঁচ বানানে চন্দ্রবিন্দু হয় না। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। কোন শব্দটি শুদ্ধ? আচ্ছা, আমরা বলেছি দারিদ্রতা হয় না, আমরা হয় দারিদ্র বলি অথবা দরিদ্রতা বলি, ভুল। ব্যুৎপত্তি, উৎপত্তি অর্থে, এটা ঠিক আছে। অগ্নুৎপাত, জফলা থাকার কথা ছিল, নাই, ভুল। উৎকর্ষতা হয় না, এটা আমরা একদম ক্লাসের শুরুতেও বলেছি, সো এটাও ভুল। অ্যান্সার হচ্ছে আমাদের বি। কোনটি অশুদ্ধ? দারিদ্রতা হচ্ছে অশুদ্ধ, আমরা বলবো দারিদ্র অথবা দরিদ্রতা। আর বিশেষণটা হচ্ছে দরিদ্র, আর এটা হচ্ছে বিশেষ্য। এটা খুবই গুরুত্ব দিয়ে আমরা একটু মনে রাখবো, কারণ এই এমসিকিউটা আমরা অনেক ভুল করি, অনেক জায়গায় আমরা আসতে দেখি। তাহলে দারিদ্রতা যে শব্দটা, এই শব্দটা কিন্তু ভুল। কোন শব্দটির বানান শুদ্ধ? জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম দুইটা ইউনিভার্সিটিতে আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি। কৃতিত্ব, স্থায়িত্ব, সহযোগিতা, নিষ্ফল। আচ্ছা দেখো, স্থায়ী থেকে স্থায়িত্ব, তয় ব আছে, তয় আকার আছে, তাহলে আমরা জানি যে দীর্ঘ ইকারের পরে যদি তয় ব, তয় আকার, শুধু ত, নয় দীর্ঘ ইকার এগুলো যুক্ত হয়, তাহলে তো আমাদের বানানটা হ্রস্ব ইকার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো দীর্ঘই আছে, দীর্ঘই থাকা মানে তো ভুল। সো আমরা বি এবং সি কে নিতে পারতেছি না, নিষ্ফল এই বানানটাও ভুল। আমাদের অ্যান্সার হচ্ছে কৃতিত্ব। কৃতি, দীর্ঘ ইকার, এটার সাথে যখন তয় ব যুক্ত হয়েছে তখন হয়ে যাচ্ছে হ্রস্ব ইকার, এই যে কৃতিত্ব। অ্যান্সার হচ্ছে আমাদের এ। কোন বানানটি অশুদ্ধ? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসা একটি প্রশ্ন। শঙ্খ, আকাঙ্ক্ষা, অঙ্ক, সঙ্গীত। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অঙ্ক, কারণ অঙ্ক বানানটাই আমরা জানি উময় ক হওয়ার কথা ছিল। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। নিচের কোন বানানটি শুদ্ধ নয়, অর্থাৎ ভুল কোন বানানটা? সন্ন্যাসী, শাশুড়ি, বিভীষিকা। সন্ন্যাসী বানান ঠিক আছে, শাশুড়ি বানানো ঠিক আছে, এখানে আমরা কোনো বফলা ব্যবহার করি না। বিভীষিকাময় দিন, বিভীষিকাময় সময় আমরা বলে থাকি। রস্বই দীর্ঘই রস্বই ঠিক আছে। ভুল হচ্ছে মুখস্থ, এখানে যেটা করা হয়েছে দন্ত স প্লাস
ত ব্যবহার করা হয়েছে, এটা ভুল। আমরা দুটো শব্দ এরকম পাই, আমরা গত ক্লাসেও বলেছি, একটা হচ্ছে দন্ত শয় ত, একটা হচ্ছে দন্ত শয় থ। তো এটা কোনটা কখন ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা বলেছি, যে যখন কোনো কিছু আমরা এই মুখস্থ বানানটা এভাবে ব্যবহার করি, এভাবে লিখি, দন্ত শয় হ। আচ্ছা, তো যখন কোনো একটা কিছু আমাদের ভেতরে আছে বা কোনো একটা কিছু আছে এরকম অর্থ যখন আমরা বোঝাই, তখন কিন্তু আমরা দন্তস্বয় থটা ব্যবহার করে থাকি। মুখস্থ, তারপর হচ্ছে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, গৃহস্থ, এই শব্দগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই এটা ব্যবহৃত হবে। আর দন্তস্বয় তটা আমরা ব্যবহার করি হচ্ছে যে যদি আমরা কিছু শব্দ আছে আমাদের, যেমন আমরা যেটা দিয়ে আসলে কোনো কিছু ভেতরে থাকা বুঝাই না, এরকম ক্ষেত্রে আমরা হচ্ছে দন্ত সহায়তাটা ব্যবহার করি। আর বাকি প্রত্যেকটা বানানই কিন্তু আমাদের ঠিক আছে। শুদ্ধ শব্দ কোনটি? জাতিসত্তা, সস্ত্রীক, সমীচীন, গীতাঞ্জলি। আচ্ছা, গীতাঞ্জলি শব্দটা ভুল, কারণ অঞ্জলি আছে শেষে, রস্বইকার হওয়ার কথা ছিল। সমীচীন শব্দটা ভুল, দুইটাই দীর্ঘইকার। জাতিসত্তা, এই যে আমরা গত ক্লাসেও সত্য, সত্তা, তোমরা যারা যারা লেকচার 1 দেখো নাই, লেকচার 1 একটু দেখে নেবা কষ্ট করে। আমরা বলছি সত্য, সত্তা এগুলো কখন ব্যবহার হয়, এখানে কিন্তু ব ফলাটা হওয়ার কথা না, ঠিক আছে? এখানে একটা দীর্ঘইকার হওয়ার কথা, এখানে একটা রস্বইকার হওয়ার কথা। তো তিনটাই ভুল, ঠিক হচ্ছে এটা সস্ত্রীক। সস্ত্রীক, দন্ত স যখন থাকে তখন বুঝে হচ্ছে সহ, আর যখন দন্ত শয়ব থাকে তখন বুঝে নিজ। তো সস্ত্রীক মানে হচ্ছে তোমার স্ত্রী সহ আসা, তো স্ত্রী সহ হতেই পারে। আমাদের অ্যান্সার হচ্ছে বি। ওকে, আমরা পরের প্রশ্নটা একটু যদি চলে যাই। শুদ্ধ বানান কোনটি? দুরাকাঙ্ক্ষা শব্দটার শুদ্ধ বানান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি এই যে আমাদের যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো আছে, সেই ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা 5টা বর্গে ভাগ করি। ক, চ, ট, ত, প বলে এগুলোকে। ক, চ, ট, ত, প। এই বর্গগুলোর মধ্যে আমাদের 5টা করে করে বর্ণ থাকে, ক, খ, গ, ঘ, ম, তারপর হচ্ছে চ, ছ, জ, ঝ, এরকম করে করে আমরা হচ্ছে বর্ণগুলোকে 5টা করে নিয়ে আমরা হচ্ছে 25টা বর্ণকে বর্গে নিয়ে যাই। তো এই 25টা বর্ণের মধ্যে এই যে প্রথম যে রোটা, এটাকে আমরা পুরোটাকে বলি হচ্ছে ক বর্গ, পরেরটাকে আমরা বলি চ বর্গ, তারপরটাকে আমরা বলি ট, তারপরটাকে আমরা বলি ত, তারপরটাকে আমরা বলি হচ্ছে প বর্গ। এখন এই ক বর্গের যে প্রথম 4টা বর্ণ আছে, ক, খ, গ এবং ঘ, উমবাদ, কারণ উম এবং এখানে যে রোটা থাকে উ, ই, মূর্ধন্য ন, এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলি, এটা তোমরা সবাই মোটামুটি জানো। তো ক, খ, গ, ঘ এগুলোর পরে এবং ক্ষীয়, মানে ক্ষীয় যদি থাকে আমাদের, তাহলে সেগুলোর পরে সবসময় উ হয়। তার মানে আমরা কি বলছি, ক বর্গ অর্থাৎ ক, খ, গ, ঘ এবং ক্ষীয়, এদের পরে সবসময় ইও হয়, অনুস্বার হয় না, এটা হয়। ঠিক আছে? তাহলে দুরাকাঙ্ক্ষা, দেখো এখানে প্রত্যেকটাতে কি আছে, ক আছে, তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে উ। তাহলে কোনটাতে উ আছে? এটাতে। এবং ক্ষীয়, দুরাকাঙ্ক্ষা বানানটা আমরা গটায় অ্যান্সার নিচ্ছি। আচ্ছা, কোন শব্দগুচ্ছের বানান অশুদ্ধ, অর্থাৎ ভুল বানান কোনটাতে সেটা দেখতে বলা হয়েছে। দারিদ্র, নিপুণ, ঠিক আছে। দুর্গ, দুর্গ বানানটা, দুর্বল বানানটা আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক, এই বানানটা ভুল। জ্যেষ্ঠা, পৃষ্ঠ, আভরণ, ভুল। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি শুদ্ধ বানান কোনটি, মনোরঞ্জন বানান কোনটা শুদ্ধ সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। আমরা কিন্তু মনোরঞ্জন বলি না, মনরঞ্জন বলি না, আমরা বলি যেটা হচ্ছে ক, মনোরঞ্জন। রাজশাহীর একই ইউনিটের একই সালে আসার একটা প্রশ্ন, বলা হচ্ছে নির্ভুল বানান কোনটি, উড়না জাল। মাকড়সার জাল অর্থে সাধারণত আমরা উড়না জাল ব্যবহার করি, উড়না শব্দটার অর্থ জাল, মাকড়সার জাল সাধারণত বুঝিয়ে থাকে। কোন বানানটি ঠিক? সংকীর্ণ বানান আমরা জানি, ঘ যেটা সেটা হচ্ছে ঠিক। কোন শব্দ যুগলের দুটি শব্দের বানানই শুদ্ধ? দুইটাই শুদ্ধ। দীপান্তরিত, দীপান্তরিত বানানটা এখানে দীর্ঘইকার, ভুল। ঊর্ধ্বমুখী আমরা বলি না, আমরা বলেছি ঊর্ধ্বমুখী। আচ্ছা, এখানে ধয়ের সাথে ব নাই, সো এটাও ভুল, দীর্ঘইকার, ভুল। এখানে ধয়ের সাথে ব আছে, ঠিকঠাক। দীপান্তরিত বানানো ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের গ। এটা হবে না, কারণ মুখিন বলা হয়েছে এবং দীপান্তরিত বানানটা ঠিক থাকলেও এটার জন্য আমরা নিতে পারতেছি না, সো অ্যান্সার হচ্ছে আমাদের গ।
আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি কোন গুচ্ছের সবকটি শব্দ শুদ্ধ। কণ্ঠস্থ, আমরা বলছি কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, এই শব্দগুলা দন্তস্বয় থ, এটা ঠিক আছে। তাহলে এই শব্দটা ঠিক আছে। উদ্ধত্ত না, আমরা উদ্ধত্ত বলি, সো এটা ভুল। একটা ভুল পাওয়ার মানে এটা দেখার কোনো প্রয়োজন নাই। শব্দের শেষে বিসর্গ সাধারণত আমরা ব্যবহার করি না, এই বানানটাও ভুল। কণ্ঠস্থ বলি না, আমরা কণ্ঠস্থ বলি, সো এটাও ভুল, আর দেখার প্রয়োজন নাই। এটা ঠিক আছে, উদ্ধত বানান ঠিক আছে। উচ্চ স্বরে, এই শব্দটাও ঠিক আছে। এই শব্দটা তোমাদের কাছে একটু নতুন, আমরা সাধারণত বলে থাকি উচ্চ স্বরে, তো উচ্চই এবং এই যে বিসর্গ দিয়ে স্বরে, এটাও কিন্তু ঠিক। সো তোমরা নতুন শব্দ যেহেতু পাইলা, নতুন শব্দটাই ভালো করে দেখো, কারণ বাকিগুলো তুমি এমনি পারবা। সো ঘ অ্যান্সার, কণ্ঠস্থ, উদ্ধত, উচ্চ স্বরে। তারপর কোন শব্দ যুগলের দুটি শব্দের বানানই শুদ্ধ? আমরা অনেকগুলো সপ্তর্ষি বুঝাতে গেলে সপ্তর্ষি মণ্ডল বলি, এটা আমরা জানি। তো সপ্তর্ষি মণ্ডল, এখানে সপ্তার্ষি আছে ভুল, সন্তর্ষি আছে ভুল, সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল যখন আমরা ব্যবহার করছি তখন এটা আসলে রস্বইকার হয়ে যায়, এটা ঠিক আছে। আর মাৎসর্য, মাৎসর্য শব্দটার মানে হচ্ছে আহ কোনো একটা কিছু মানে ঈর্ষা করা বা হিংসা করা বা পরশ্রী কাতরতা, যেটাকে আমরা বলি, হ্যাঁ, অন্য একজনের শ্রী বা সৌন্দর্যে কাতর হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে মাৎসর্য। ঈর্ষা বা হিংসা বা পরশ্রী কাতরতা। তো আমাদের শুদ্ধ হচ্ছে অপশন ঘ, সপ্তর্ষি মণ্ডল এবং মাৎসর্য। আচ্ছা, এরপর শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? আমরা যদি একটু খেয়াল করি, শুদ্ধ বানান গুচ্ছ দুরাকাঙ্ক্ষা, কয়ের পরে এখানে ক্ষীয়, বাল্মীকি, বাল্মীকি বানানটা আমরা একটু আগে বলছি, একটা রস্বইকার হওয়ার কথা। দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার, ব্যভিচারে আকার হয় না, এই বানানটাই ঠিক আছে। আকার যদি দিত তাহলে আমরা ভুল বলতাম, সো অ্যান্সার হচ্ছে আমাদের বি। আর এখানে মরুদ্যান অঞ্জলি, এখানে আমরা একটা ভুল দেখতে পারতেছি। ত্রিভুজ বানানটা ঠিক থাকলেও প্রণয়ন, বিমর্ষ, এগুলো ভুল। সো শুদ্ধ বানান গুচ্ছ আমাদের অ্যান্সার হচ্ছে বি। কোনটি ঠিক বানান? পিপিলিকা শব্দটার বানান অনেকবার আসে, আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা দীর্ঘ, রস্বই, দীর্ঘই এবং রস্বই, ক অ্যান্সার। এই বানানটা আমাদের অনেকবার আসে, আমরা একটু এই বানানটা খেয়াল রাখবো। কনফিউশন আমাদের এই দুইটার মধ্যে হয় সাধারণত, তো আমরা মনে রাখবো রস্বই, দীর্ঘই, রস্যু, মুমূর্ষুর মতো অনেকটা। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মের পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়েছে কত সালে? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু সালটা খেয়াল করো। 13-14 সালে আসা প্রশ্ন, 46তম বিসিএস এ আসা প্রশ্ন। হ্যাঁ, এখন এই যে 13-14 সাল, 13-14 সাল মানে কি অনেক আগে, আমার এখন যেহেতু 2024 সাল, অলমোস্ট 10 বছর আগের করা প্রশ্ন। এই 10 বছরের মধ্যে কিন্তু বাংলা একাডেমি তাদের যে বাংলা বানানের নিয়ম আছে ওইটাকে অনেকবার পরিমার্জন করছেন, অনেকবার সংস্করণ করছেন। তো তোমাদের জন্য প্রশ্নটা এখন ওইভাবে ইম্পর্টেন্ট না। এবং কততম, তোমরা যেটা করতে পারো যে তোমরা তোমাদের পরীক্ষার আগে আপডেটেড যদি কোনো সংস্করণ হয়ে থাকে, সেটার সাল, সেটা কততম সংস্করণ সেটা জেনে রাখতে পারো। কিন্তু প্রশ্নটা 13-14 সালের জন্য ঠিক ছিল, এখনকার জন্য আমরা আসলে এই প্রশ্নটা ওইভাবে ইম্পর্টেন্স দিচ্ছি না। কিন্তু যেহেতু বানানো বানান শুদ্ধের রিলেটেড প্রশ্ন, এই জন্য তোমাদের সামনে রাখা। এটা সালটা হচ্ছে 1992। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। শুদ্ধ বানান কোনটি? আমার মনে হয় তোমাদের টেক্সট বইয়ে একটা কবিতা ছিল, আমি জানি না তোমরা পড়েছো কিনা, বিভীষণের প্রতি মেঘনাদ। ওখানেও তোমাদের জানার কথা, বিভীষণের নামের বানানটা হচ্ছে এইরকম, মূর্ধন্য ন দিয়ে আমরা হচ্ছে বিভীষণের নামের বানানটা করে থাকি। কোনটি শুদ্ধ বানান? আমরা প্রায় বলি অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছি। সো এই তিতিক্ষার বানানটা কি? এই তিতিক্ষার বানানটা হচ্ছে তয় রস্বই, তয় রস্বই, ক্ষীয় আকার। কোনটি সঠিক বানান নয়? গৃহস্থালী, আমরা একটু আগে বলেছি গৃহস্থ, কণ্ঠস্থ, ঠিক আছে। কুহেলি, আমরা তাহারই পরে মনেতে পড়েছি না, তাহারই পরে মনে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, কুহেলি বানানো ঠিক আছে। নীলাম্বর, নীলাম্বরী, একটু আগে আমরা এই শব্দটা নিয়ে যা যা বলা সম্ভব, যা যা হয় পড়ে ফেলেছি। সো অ্যান্সার হচ্ছে কিনাঙ্ক, এই শব্দটা ঠিক না। আচ্ছা, কোনটি সঠিক? নৈপুণ্য, নৈপুণ্য, মূর্ধন্য ন দিয়ে আমরা সাধারণত শুরুতে দেখছি না, এটা ভুল। এখানে দীর্ঘ উকার আছে, এটা ভুল। এই দুইটার মধ্যে একটাতে দন্ত ন, একটাতে মূর্ধন্য ন, পরেরটা মূর্ধন্য ন হয়। আমরা কেউ যদি অসাধারণ দক্ষতার সাথে কোনো কাজ করে তাহলে সেখানে আমরা নৈপুণ্য কথাটা ব্যবহার করি, এবং অ্যান্সার হচ্ছে আমাদের বি, প্রথমটা দন্ত ন, পরেরটা মূর্ধন্য ন। নিচের কোন বানানগুচ্ছ সঠিক? আচ্ছা, দেখো,
বানান গুচ্ছ সঠিক বলছে, তার মানে সবই সঠিক হইতে হবে। এটার দিকে তাকাই তো আমরা বুঝতে পারতেছি ভুল, এটা বাদ। তারপরে হচ্ছে ধরন, এই যে দেখো মূর্ধন্য ন, বাদ। তারপরে হচ্ছে মূর্ধন্য ন ধরনে, বাদ। তাহলে আমরা অপশন বাকি আছে এটা, বিভীষিকা ঠিক আছে, ধারণা ঠিক আছে, ভূতপূর্ব ঠিক আছে, ধরন দন্তন্য ন ঠিক আছে। আমাদের অ্যান্সার হচ্ছে ক, ভূতপূর্ব। এটার মানে কি, আমরা সমাপিকা অসমাপিকা ক্রিয়াতে পড়ছি না, ভূত অসমাপিকা ক্রিয়া, ভাবী অসমাপিকা ক্রিয়া, এরকম আছে তো। তো ভূতপূর্ব কথাটার মানে হচ্ছে পূর্বে ছিল, এখন নাই, এমন কোনো কিছুকে, আগেকার কোনো কিছুকে, প্রাক্তন কোনো কিছুকে। আর বাকি শব্দগুলো তো তোমরা জানোই। নিচের কোন বানানগুচ্ছটা সঠিক? আচ্ছা, আহ আমরা যদি খেয়াল করি, বানানগুচ্ছ বলছে, পদবী ঠিক আছে, ন্যূনতম ঠিক আছে। আমরা যেটা ভুল করি, ন্যূনতম, আমরা উচ্চারণ করার সময় ন্যূনতম বলি না, আমরা বলি ন্যূনতম, নয়ের পরে জফলা চিন্তা করি, কিন্তু এটা ভুল। ন্যূনতম বানানটা আমরা এখান থেকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। অপশন এ। কোন শব্দগুচ্ছের বানান সঠিক? ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসা প্রশ্ন। যোথ, রশ্মি, প্রতীক্ষা। অ্যান্সার হচ্ছে ক, সহযোগী ঠিক থাকলেও ভ্রূণ আঁখি চন্দ্রবিন্দু নাই। তারপর হচ্ছে মরিচি, মরিচিকা লিখতে চাইছিল, এরকম বেশ কিছু বানান আমরা এখানে ভুল দেখতে পাচ্ছি। আচ্ছা, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? সমীচীন বানান ভুল, সো এটা হবে না। অদ্ভুত, উদ্ভূত, অন্তর্ভূত, পরাভূত। অ্যান্সার হচ্ছে বি। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, আহ্নিক, হায় হায়, দন্তন্য মূর্ধন্য সব এক করে দিছে, সবগুলোতে টানা দন্তন্য ন দিয়ে গেছে, কিন্তু আমরা কি জানি পূর্বাহ্ন অপরাহ্ন এগুলোতে কি হওয়ার কথা, মূর্ধন্য ন হওয়ার কথা। ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের বি। কোন বানানটি সঠিক? যুপকাষ্ঠ বা যুপকাষ্ঠ, এখানে কোন বানানটা আসলে শুদ্ধ? আচ্ছা, যুপকাষ্ঠ কথাটার মানে হচ্ছে যে কাঠের উপর রেখে কোন একটা পশুকে বলি দেওয়া হয়, বা হাড়ি কাঠ যেটাকে আমরা বলি সেটা। এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, জয় দীর্ঘকার মূর্ধন্য শয় ঠ। মানে হচ্ছে আমরা পশু বলি দেওয়ার সময় হিন্দু ধর্মাবলম্বীরা যখন পশু বলি দেন, তখন তারা যে কাঠের উপর রেখে পশুটাকে বলি দেয় সেটাকে বলা হয় হচ্ছে যুপকাষ্ঠ, দীর্ঘ এবং মূর্ধন্য স। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? দেখো, ব্যক্তি বানানটা ভুল, আকার আছে। ব্যাধি বানানটা ভুল, আকার নাই, এখানে একটা আকার থাকার কথা ছিল, আর এখানে আকার থাকছে, এটাই ভুল। ব্যর্থ ঠিক আছে, ব্যভিচার এখানে কোনো আকার হবে না, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ, ঘ দুইটাই। নিচের কোন শব্দটি শুদ্ধ? আকাঙ্ক্ষা, এটা ভুল, ক্ষীয় হওয়ার কথা ছিল। ব্রাহ্মণ বানানটা ভুল, কারণ এখানে ক্ষীয় ব্যবহার করছে, এখানে হওয়ার কথা ছিল হ যোগ ম, যেটা অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল, ওরা এটা না ব্যবহার করে ক্ষীয় ব্যবহার করছে, সো ভুল। পূর্বাহ্ন ভুল, মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, এটা ঠিক আছে। আমরা যখন বাক্যের একটা সার্থক বাক্যের গুণ পড়ছি, তখন আমরা কি পড়ছি, যে একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকা লাগে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। একটা হচ্ছে আসক্তি, কয় ত, অ্যাডিকশন যেটাকে বলে। আর একটা হচ্ছে তয় ত, সেটা হচ্ছে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস যেটাকে আমরা বলি। সো আসক্তি শব্দটা শুদ্ধ, আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তো আমরা এই বানানটা যদি একটু, প্রশ্নটা যদি একটু খেয়াল করি, কি বলা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের প্রশ্ন 11-12 সালে, নিচের কোন বানানটি শুদ্ধ? ঊর্ধ্বমুখী, স্বায়ত্তশাসন, পরিপক্ক, প্রত্যেকটা বানানই ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে দুরাকাঙ্ক্ষা, এটা হচ্ছে ভুল বানান। ওকে, এরপর কোনটি অশুদ্ধ বানানে লেখা? ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের একটা প্রশ্ন। নির্ধন, দারিদ্র, নিস্পৃহ, প্রত্যেকটা বানানে ঠিক আছে, ভুল হচ্ছে এটা সশঙ্কিত। কেন সশঙ্কিত ভুল? দেখো, আমরা এখানে সশঙ্কিত দিয়ে বুঝাইতে চাচ্ছি আসলে এইটাকে, সশঙ্কিত মানে হচ্ছে শঙ্কাযুক্ত, শঙ্কাযুক্ত বা ভীত। কিন্তু তুমি যখন বলতেছো সশঙ্কিত, দন্ত শয়ে ব, তখন কিন্তু তুমি বুঝাচ্ছ আসলে নিজে শঙ্কিত। আমরা কিন্তু আসলে নিজে শঙ্কিত বুঝাইতে চাইনি, আমরা বুঝাইছি যে কেউ একজন ভয় পাচ্ছে, ভীত হয়ে আছে, এরকম একটা কোনো কিছুকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 9-10 সালে আসা প্রশ্ন। শুদ্ধ বানান গুচ্ছ কোনটা? সমীচীন বানান ভুল, অপরাহ্ন বানান ভুল এখানে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ, অদ্ভুত, প্রত্যুষ, উদ্ভূত, নূপুর, নূপুরের দীর্ঘ হ্রস্ব ঠিক আছে। প্রত্যুষ মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে প্রভাত বা সকাল, যেটা সেটা, সো এটা ঠিক আছে। পূর্বাহ্ন বানান আবার ভুল, সো এটা নেওয়া যাচ্ছে না।
নির্ভুল বানানের শব্দত্রয়, কোন তিনটা বানান নির্ভুল? পৌরোহিত্য বানানটা ভুল। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস, একটা হচ্ছে জ্যেষ্ঠ আর একটা হচ্ছে জ্যৈষ্ঠ, সো এটা ঠিক আছে। সচ্ছল ঠিক আছে, দৌরাত্ম্য ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের বি। কোন বানানটি শুদ্ধ? মূলা নাকি মূলো? মূলা, এটা হচ্ছে শুদ্ধ। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? বিসিএস এর 45th বিসিএস এ আসা একটা প্রশ্ন। শিরশ্ছেদ বানান আমরা অনেকবার পেয়েছি, এটা ঠিক আছে। দরিদ্রতা বানান ঠিক আছে, সমীচীন বানান দুইটাই দীর্ঘ ইকার ঠিক আছে, এখানে সমীচীন বানান ভুল। এখানে সমীচীন বানান ঠিক থাকলেও শিরচ্ছেদ বানান ভুল। আর শিরশ্ছেদে মাঝে বিসর্গ হবে না, ওকার হবে না। ভুল বানান কোনটি? ভুল বানান হচ্ছে এটা, ভুবন। কেন? কারণ আমরা একটু আগে বলছি ভয় রস্যু ভার্সেস ভয় দীর্ঘ, এই দুটোর পার্থক্য কি আমরা একটু আগেই বলছি, যে যখন আমরা বলি ভূমিকম্প তখন আমরা হচ্ছে ভয় দীর্ঘটা ব্যবহার করে থাকি, যে যখন কোনো ভূমি বা মাটি সংক্রান্ত হচ্ছে তখন আমরা হচ্ছে ভয় দীর্ঘকার বলতেছি, আর যদি ভূমি বা মাটি সংক্রান্ত না হয় তাহলে আমরা ভয় রস্যকার বলতেছি। এখন ভুবন, তারপর হচ্ছে ত্রিভুজ, এগুলো কিন্তু ভূমি বা মাটি সংক্রান্ত না, তাহলে এটা হওয়ার কথা ছিল রস্যকার ভুবন। ভূমি বা মাটি সংক্রান্ত না হলে, ভূমি বা মাটি সংক্রান্ত না হলে আমরা হচ্ছে ভয় রস্যকার ব্যবহার করি, আর ভূমি বা মাটি সংক্রান্ত হলে আমরা হচ্ছে ভয় দীর্ঘকার ব্যবহার করি। সো আমাদের ভুল বানান হচ্ছে প্রথমটা। তারপরে প্রশ্ন একটু খেয়াল করি, কোনটি শুদ্ধ নয় জানতে চাওয়া হয়েছে। যন্ত্রণা বানানটা ভুল, কারণ এখানে একটা মূর্ধন্য ন হওয়ার কথা। শূদ্র ঠিক আছে, সহযোগিতা, সহযোগীর সাথে তয় আকার যুক্ত হয়েছে। সো আমরা জানি যে যখন এই দীর্ঘ ইকারের পরে তয় আকার, তয় ব, নয় দীর্ঘ ইকার এগুলো যুক্ত হয় তখন হ্রস্ব ইকার হয়ে যায় অটোমেটিক্যালি। সো সি অ্যান্সার ঠিক আছে, স্বতঃস্ফূর্ত বানানো ঠিক আছে, ভুল হচ্ছে প্রথমটা, মূর্ধন্য ন হওয়ার কথা ছিল। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি কোন বানানটি শুদ্ধ। মনোকষ্ট বানানটা, আমাদের মাঝে একটা বিসর্গ থাকে, অ্যান্সার হচ্ছে বি। কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? আমরা মাত্র ত্রিভুজ, ভূমি, তারপর হচ্ছে ভূমিকম্প এগুলো দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছিলাম। সো এখানে যেহেতু ভূমি সম্পর্কিত না, তাহলে ত্রিভুজ বানানে হ্রস্ব উকার হবে, দীর্ঘ উকার হবে না। আর শূন্য পূর্ণ ভুবন এগুলো যদি আমরা একটু খেয়াল করি, এগুলো প্রত্যেকটাই ভুল বানানে লেখা হয়েছে। শূন্য বানানটা হওয়ার কথা ছিল হচ্ছে দন্তন্য ন, হ্যাঁ দন্তন্য ন হওয়ার কথা শূন্য। তারপর হচ্ছে পূর্ণতেও আমরা মূর্ধন্য ন হ্রস্ব উকার ব্যবহার করার কথা, এখানে দীর্ঘ উকার ব্যবহার করা হয়েছে। ভুবন, এই ভুবন শব্দটা আমাদের কি হওয়ার কথা? হ্রস্ব উকার হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ উকার দেওয়া আছে। সো আমাদের এই তিনটা বানানই কিন্তু ভুল, শুদ্ধ হচ্ছে অপশন বি। নিচের কোন বানানটি শুদ্ধ? আমরা যদি একটু খেয়াল করি, মনীষী যে বানানটা, বানানটা আমাদের কাছে পরিচিত, এটার অ্যান্সার হচ্ছে ক। ময় নয় দীর্ঘই, মূর্ধন্য শয় দীর্ঘ ইকার। মনীষীর পাশাপাশি এই যে দীর্ঘই যোগ দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই, দুইটাই দীর্ঘই, এরকম অনেক শব্দ কিন্তু আমাদের কাছে আছে। মনীষী আছে, তারপরে হচ্ছে সমীচীন আছে, উদিচি, উদিচি বলে আমরা একটা শব্দ শুনে থাকি। উদিচি শব্দটাতেও কিন্তু দুটোই দীর্ঘ ইকার। উদিচি মানে হচ্ছে উত্তর দিকের কোনো আলো বা জ্যোতিকে যদি বোঝায়। তারপর আমরা অশরীরী বলি, যে অশরীরী আত্মা, হ্যাঁ অশরীরী শব্দটাতেও কিন্তু দুইটাই দীর্ঘ ইকার। তারপরে হচ্ছে আমরা প্রতীচি, প্রতীচ্যক, প্রতীচি বলি পশ্চিম দিক বুঝাইতে, সেখানেও কিন্তু দুইটাই দীর্ঘ ইকার। সো এরকম শব্দগুলো যেগুলো একই রকম কাছাকাছি চেহারার, সেগুলোকে যদি আমরা একসাথে পড়ি তাহলে কিন্তু আমাদের মনে রাখাটা সহজ হবে। তো এই হচ্ছে আমাদের বানান এবং বানান শুদ্ধি থেকে যে আমাদের দ্বিতীয় লেকচার, অর্থাৎ বানান ও বানান শুদ্ধির যে দুইটা লেকচার, এটা সেকেন্ড লেকচার এবং লাস্ট লেকচার ছিল। আশা করি এই বানানের উপর, বানান শুদ্ধির উপর যে দুইটা লেকচার আমরা অসংখ্য এমসিকিউ সলভ করেছি, এই এমসিকিউ গুলো সলভ করলে তোমার অনেক কনফিউজিং বানানের উপকার হবে, হয়তো তুমি নতুন কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং ক্লাসগুলো তো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তোমরা সবাই নিরাপদ, সুস্থ এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।